সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর আলো যে চ্যাপ্টার রয়েছে ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ ভৌতবিজ্ঞানের, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। আজকে তোদের এই ভিডিওতে আমি গোলীয় দর্পণের জ্যামিতি অর্থাৎ মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, তারপর গোলীয় দর্পণের প্রতিফলন, সেখানে ফোকাস তল আর ফোকাস দূরত্ব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখ, প্রথমে কি আছে? প্রথমে আছে দর্পণ। দর্পণ মানে কি? দর্পণ হলো আয়না বা মিরর। ঠিক আছে, জানিস তোরা সবাই, যেটা দিয়ে তোরা তোদের কি করিস, চেহারা দেখিস। বাড়িতে যে আয়না দিয়ে চেহারা দেখিস সেটাই হলো দর্পণ। দর্পণ জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো দর্পণের দুটো তল থাকে। একটা হলো প্রতিফলক তল। ঠিক আছে, মনে কর তোরা বাড়িতে যে আয়না দিয়ে তোদের ছবি দেখিস বা চেহারা দেখিস, এটা মনে কর ওরকম একটা দর্পণ। ঠিক আছে, এই পাশ দিয়ে তোর চেহারা মনে কর ভেসে উঠলো, তাহলে এখানে দেখতে পেলি তোর নিজের চেহারা, যার কারণে এই পাশটাকে কি বলা হয়? এই পাশে যেহেতু তোর চেহারার প্রতিফলন দেখতে পাবি, তাই এই পাশকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। যেই পাশে দর্পণের যে পাশে কোনো জিনিসের প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়, দর্পণের যে পাশে আমরা আমাদের চেহারা দেখতে পাই, সেটাই হলো আমাদের না, যে কোনো কিছুর, সেটা হলো প্রতিফলক পৃষ্ঠ, অর্থাৎ যেই পাশে প্রতিফলন হয়। আর প্রতিফলক পৃষ্ঠের উল্টো পাশে অর্থাৎ পিছনের দিকে, ঠিক আছে, এই মনে কর পিছনের দিকে তোরা দেখেছিস একটা কালো রঙের জিনিস লাগানো থাকে। আয়নার বা দর্পণের পিছনের দিকে একটা কালো রঙের জিনিস লাগানো থাকে। ওই জিনিসটাকে যদি কখনো নখ দিয়ে বা কোনো ধারালো কিছু দিয়ে যদি কি করে দিস, সরিয়ে দিস, তুলে ফেলাস, তাহলে দেখতে পাবি সেইখানটাতে তুই তোর কোনো কিছুর ছবি দেখতে পাবি না। অর্থাৎ দর্পণে যে দুটো পৃষ্ঠ থাকে, সেই পৃষ্ঠে যে পাশটাতে কি দেখায়, যে পাশটাতে কোনো বস্তু প্রতিফলিত হয়, সেটাকে প্রতিফলক পৃষ্ঠ বলা হয়। আর প্রতিফলক পৃষ্ঠের পিছনের দিকে একটা কালো রঙের কি লাগানো থাকে, একটা কালো রঙের জিনিস লাগানো থাকে, যেটাকে বলা হয় পাড়া বলা হয়, পয়াকার রয়াকার, পাড়া লাগানো থাকে। এই পাড়া কি দিয়ে তৈরি হতে পারে? সিলভার দিয়ে তৈরি হতে পারে, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে পারে। ওই পাড়া লাগানোর পরেই তখন কি হয়, তখন আমরা প্রতিফলক পৃষ্ঠে আমাদের চেহারা দেখতে পাই বা আমাদের প্রতিফলন দেখতে পাই। এটুকু সবার আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এই দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সমতল দর্পণ, আরেকটা হলো গোলীয় দর্পণ। সমতল দর্পণ কোনটা? যেই দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল, অর্থাৎ যেই দর্পণ দিয়ে তোরা বাড়িতে তোদের চেহারা দেখিস, সেটা হলো সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ কোনটা? যেই দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল নয়, অর্থাৎ বক্রাকারের বা গোলাকারের, সেটাকে কি বলা হয়? গোলীয় দর্পণ বলা হয়। বুঝতে পারলি আমার কথা? এই গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো উত্তল দর্পণ আর একটা হলো অবতল দর্পণ। এবার কথা হচ্ছে উত্তল দর্পণ কাকে বলবো আর অবতল দর্পণ কাকে বলবো। আচ্ছা, আমি আগে কি বলেছি, সমতল কোনো দর্পণ বানানোর সিস্টেম হলো, প্রথমে আমাদের একটা স্বচ্ছ জিনিস নিতে হবে। মনে কর যেখানে কাঁচ নিলাম, কাঁচ যেই স্বচ্ছ জিনিসটা নেব তার পিছনের পাশে পাড়া লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এইবার মনে কর আমি একটা কি নিলাম, স্বচ্ছ বল নিলাম। ঠিক আছে, কি নিলাম? স্বচ্ছ বল নিলাম, যেই বলটা কাঁচের তৈরি বল। ঠিক আছে, কাঁচের তৈরি একটা স্বচ্ছ গোলাকার ফুটবলের মতো বল নিলাম। এইবার
সেই বলের যদি পিছন দিকে অর্থাৎ বলের পিছন দিকে যদি এক পাশে আমি পাড়া লাগিয়ে দিই তাহলে সেই বলটা আয়নার মতো কাজ করবে তো, দর্পণের মতো। দেখ মনে কর আমি একটা বল, এইখানটাতে তো 3Dতে আঁকা সম্ভব না, আমি দেখাচ্ছি 2Dতেই দেখাচ্ছি। মনে কর এইটা হলো একটা বল, এই মনে কর আমি 3Dতে আঁকলাম বলটা, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছিস। এই মনে কর বল, এই বলের এটা হলো 3Dতে আমি আঁকলাম এই বলটা, মানে ফুটবল, যেটা কি কাঁচ দিয়ে, স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। এই বলের আমি যদি বাইরের পৃষ্ঠে মনে কর এরকম করে পাড়া লাগিয়ে দিই, পাড়া লাগানো মানে কি, ওই যেটা বললাম আগে, কি লাগাতে হবে? পাড়া মানে হলো সিলভার অথবা অ্যালুমিনিয়ামের কি দেওয়া, একটা অ্যালুমিনিয়ামের একটা কোটিং দেওয়া পিছনের দিকে, ঠিক আছে? তাহলে সেইটা লাগিয়ে দিলাম। যখন এই পাশটাতে আমি লাগিয়ে দেবো তাহলে ওর ভিতরের দিকে, অর্থাৎ এই বলের ভিতরের দিকে পৃষ্ঠে কি হবে, কোনো বস্তু থেকে যদি আলো আসে সেটা প্রতিফলিত হবে, যেহেতু আমরা এখানটাতে পাড়া লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা কি শুধু এই পিছনের পাশে পাড়া লাগাতে পারি? আমরা পিছনের পাশ ছাড়াও আমরা এই ভিতরের পাশেও পাড়া লাগাতে পারি। বুঝতে পারছিস আমার কথা? এই যে বলটা নিলাম, মনে কর আমার বোর্ডের কথা বাদ দে, মনে কর আমার কাছে একটা বল রয়েছে ফুটবল, সেই ফুটবলের পিছনের দিকেও আমরা কি করতে পারি, সিলভারের কোটিং লাগাতে পারি। যখন আমরা পিছনের দিকে সিলভারের কোটিং লাগাবো তখন বলের মাঝে যে অংশটা থাকবে সেই অংশটা আয়নার মতো কাজ করবে। বুঝতে পেরেছিস? সেই অংশে আমরা আমাদের চেহারা দেখতে পাবো। এইবার মনে কর আমি আমার কোটিংটা, যে স্বচ্ছ কাঁচের ফাঁপা বলটা নিয়েছিলাম, সেই বলটার ভিতরের পৃষ্ঠে পাড়া লাগিয়ে দিলাম, ঠিক আছে? যখনই ভিতরের পৃষ্ঠে পাড়া লাগিয়ে দেব তখন কি হবে, বাইরের যে পৃষ্ঠ রয়েছে, বলের যে বাইরের পৃষ্ঠ রয়েছে, ওই বাইরের পৃষ্ঠ আমাদের সামনে যদি ধরি তাহলে কি করবে, আমাদের চেহারা তাতে দেখতে পাবো। অর্থাৎ আমাদের শরীর থেকে যে আলো, মানে প্রতিফলিত, আমাদের শরীরের থেকে আলো যাবে, গিয়ে যখন ওই বলটার উপরে পড়বে, ওই পৃষ্ঠের উপরে পড়বে, তখন আমরা আমাদের প্রতিফলন দেখতে পাবো, অথবা কোনো বস্তুর প্রতিফলন দেখতে পাবো। বুঝতে পেরেছিস আমার কথা? এইবার যখন আমরা ওই কাচের বলটার, যেটার কথা বলছি, সেই কাচের বলটার ভিতরের পৃষ্ঠে পাড়া লাগাই, অর্থাৎ ভিতরের পৃষ্ঠে যখন পাড়া লাগানো হয় তখন ওপরের যে উঁচু পৃষ্ঠ রয়েছে, বলের ওপরের উঁচু পৃষ্ঠ রয়েছে, কল্পনা কর, ঠিক আছে? মাথার মধ্যে চিন্তা কর যে একটা স্বচ্ছ কাচের বল রয়েছে, সেই বলের তুই কি, সেটা হলো ফাঁপা বল, বলের পিছনের দিকে, ঠিক আছে? বলের পিছনে না, বলের ভিতরে যে অংশটা রয়েছে, যে পৃষ্ঠটা রয়েছে, সেই পৃষ্ঠে আমি কি করেছি, পাড়া লাগিয়েছি। তাহলে বলের যে বাইরের পৃষ্ঠ, ওটা কিসের মতো, দর্পণের মতো কাজ করবে। তখন যে দর্পণটা তৈরি হবে সেটা হবে উত্তল দর্পণ, ঠিক আছে? দেখ আমি এটা একটুখানি মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবি। দেখ মনে কর ওই যে ফুটবলের কথা আমি কল্পনা করতে বললাম, সেই ফুটবলটার এরকমের, ঠিক আছে? আমি কি করেছি, ফুটবলটার ভিতরের পৃষ্ঠে পাড়া লাগিয়ে দিয়েছি, এই পৃষ্ঠে কি করে দিয়েছি, সিলভারের কোটিং লাগিয়ে দিয়েছি। বুঝতে পেরেছিস? 3Dতে ভাব, সবাই 3Dতে ভাব, 1Dতে ভাবলে বা 2Dতে ভাবলে কিন্তু বুঝতে পারবি না। তাহলে যখনই এই ভিতরের পৃষ্ঠে পাড়া লাগাবো তখন এই যে বাইরের যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছিস, এই বাইরের পৃষ্ঠ, এই পৃষ্ঠে আলো পড়লে কি হবে, আলো প্রতিফলিত হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এর মধ্যে আমরা কি দেখতে পাবো, অর্থাৎ এই বাইরের পৃষ্ঠে আমরা আমাদের প্রতিফলন দেখতে পাবো, যার জন্যে এটাকে উত্তল দর্পণ বলা হয়। কেন উত্তল বলা হয়? কারণ ওর যে এটা কি হবে, প্রতিফলক পৃষ্ঠ হবে, তো প্রতিফলক, যেহেতু এখানে প্রতিফলন করছে, প্রতিফলক পৃষ্ঠ, তাহলে এই যে প্রতিফলক পৃষ্ঠ, এই প্রতিফলক পৃষ্ঠ কেমন, উত্তল শব্দের অর্থ হলো উঁচু।
এর প্রতিফলক পৃষ্ঠ কেমন উঁচু হয়ে আছে, তাই তো, এরকমের উঁচু, তাই তো, বুঝতে পেরেছিস, এরকম কার্ভ হয়ে আছে। যেহেতু উঁচু প্রতিফলক পৃষ্ঠ, যার কারণে এই দর্পণকে কি বলা হয়, উত্তল দর্পণ বলা হয়। আরেকটা কি রয়েছে, অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের জন্য আমি আবার এইখানটাতে দেখ ওই বলটাই আমি আঁকছি, ঠিক আছে। এই মনে কর ওই স্বচ্ছ ফুটবল, কাচের ফুটবলটাই আমি আঁকছি। অবতল দর্পণের ক্ষেত্রে কি করব, বাইরের পৃষ্ঠে ফুটবলের মানে যে বলটা নিয়েছিলাম স্বচ্ছ কাচের বল, বাইরের পৃষ্ঠে পাড়া লাগিয়ে দেব, ঠিক আছে। বাইরের পৃষ্ঠে যখনই পাড়া লাগিয়ে দেব, তাহলে ওই যে বলটা হলো, সেই বলের যে ভিতরের পৃষ্ঠ রয়েছে, এই ভিতরের পৃষ্ঠে কি করবে, আলোক রশ্মি পড়ে প্রতিফলিত হবে। যেহেতু ভিতরের পৃষ্ঠে আলো পড়ে প্রতিফলিত হচ্ছে, যার কারণে এটাকে অবতল দর্পণ বলা হবে। কেন? কারণ অব মানে কি, অবনমন, অবনমন বলে না, অব মানে কি নিচু, ঠিক আছে। তাহলে এই যে দর্পণ, এই দর্পণের এই পৃষ্ঠ অর্থাৎ কি অবতল পৃষ্ঠ, এটা কি নিচু, তো এই বাইরের যে পাশটা রয়েছে এটা তো উঁচু পাশ, আর এই ভিতরের যে পাশটা রয়েছে এটা তো নিচু পাশ, বুঝতে পেরেছিস, কার্ভ হয়ে আছে, ভিতরের দিকে কার্ভ হয়ে রয়েছে। তাহলে এই যে এর কি প্রতিফলক পৃষ্ঠ, এই প্রতিফলক পৃষ্ঠটা কেমন, এর প্রতিফলক পৃষ্ঠ অবনমিত অবস্থায় হয়ে আছে, যার জন্য এটাকে কি বলা হবে, অবতল দর্পণ বলা হবে। আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস কোনটাকে সমতল দর্পণ বলা হয়, কোনটাকে উত্তল দর্পণ বলা হয়, আর কোনটাকে অবতল দর্পণ বলা হয়। সমতল দর্পণের যে প্রতিফলক পৃষ্ঠ সেটা হলো সমতল, তারপরে উত্তল দর্পণের যে প্রতিফলক পৃষ্ঠ, এই যে বাইরের যে পাশটা, ঠিক আছে, এই বাইরের পাশটা এটা কি উঁচু হয়ে আছে রয়েছে, এরকম করে উঁচু হয়ে, এরকম উঁচু হয়ে রয়েছে, তো উঁচু হয়ে আছে, তাহলে ওর প্রতিফলক পৃষ্ঠ কি রয়েছে, উঁচু হয়ে আছে, যার জন্য এটাকে উত্তল দর্পণ বলা হয়। আর অবতল দর্পণ কেন বলা হয় এটাকে, কারণ এর যে প্রতিফলক পৃষ্ঠ, এটা হলো প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে। এই ভিতরের যে পাশটা এখন যেটা দাগ দিচ্ছি, এই প্রতিফলক পৃষ্ঠ কি রয়েছে, অবনমিত হয়ে আছে, যার কারণে এটাকে অবতল দর্পণ বলা হচ্ছে। আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস। আমি এখানটাতে মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখ, এই উত্তল দর্পণকে আমরা যখন প্রকাশ করব তখন কি করে লিখব, উত্তল দর্পণকে কি করে প্রকাশ করব, উত্তল দর্পণের কি বলবো, যেই পৃষ্ঠে কি হবে, যেই পৃষ্ঠে ও প্রতিফলিত করবে কোনো জিনিসকে, সেটা কি হবে, উঁচু হয়ে থাকবে। তাহলে অপর পাশে অর্থাৎ অবতল পাশে কি লাগাবো, পাড়া লাগিয়ে দেব, বুঝতে পেরেছিস, অবতল পাশে পাড়া লাগিয়ে দিয়েছি। আর এই যে এই পাশটা কি রয়েছে, উঁচু হয়ে আছে, উঁচু হয়ে আছে, তো এই পাশটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অবতল পাশে, অবতল দর্পণের ক্ষেত্রে কি করব, অবতল দর্পণের ক্ষেত্রে যে ভিতরের যে অংশটা রয়েছে, সেই ভিতরের অংশে কি হবে, সেই ভিতরের অংশে কোনো বস্তুর থেকে আলো যদি পড়ে, সেই আলোটা প্রতিফলিত হবে, তাই তো। তাহলে বাইরের পাশে কি লাগিয়ে দেব, পাড়া লাগিয়ে দেব, দেখেছিস। অবতল দর্পণের ক্ষেত্রে উত্তল পাশে পাড়া লাগিয়েছি, আর উত্তল দর্পণের ক্ষেত্রে অবতল পাশে পাড়া লাগিয়েছি। অবতল পাশে পাড়া লাগিয়েছি বলেই এর উত্তল যে অংশটা রয়েছে বা উঁচু যে অংশটা রয়েছে, ওখান থেকে কি হয়, আলো প্রতিফলিত হয়। এটুকু ক্লিয়ার সবার, গলীয় দর্পণ, আশা করছি কারোর কোনো অসুবিধা নেই। এরপরে গলীয় দর্পণের জ্যামিতি। আচ্ছা দেখ, তোদের সিলেবাসে আমরা আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সব সময় দেখবি এই অবতল দর্পণ নিয়েই কাজ করছি, কারণ তোদের সিলেবাসে অবতল দর্পণটা ইম্পর্টেন্ট উত্তলের থেকে, যার কারণে আমি সব জায়গায় অবতল দর্পণকে নিয়েই কাজ করব যখন দর্পণের জ্যামিতি বোঝাবো, ঠিক আছে। আচ্ছা দেখ, গলীয় দর্পণের জ্যামিতিতে প্রথমেই কি আছে, মেরু রয়েছে। আচ্ছা, মেরু কাকে বলে, প্রথমে মনে কর আমি একটা কি নিয়ে নিলাম,
আমি একটা অবতল দর্পণ নিয়ে নিলাম, যার উত্তল পাশে পাড়া লাগিয়ে দিলাম, তাই তো। আমি একটা প্রথমে কি নেব, তাহলে এরপরে কি করব, এরপরে কি বলেছে সে এই মনে কর এই দর্পণের নাম দিলাম M1 M2 দর্পণ, ঠিক আছে। এটা একটা অবতল দর্পণ, এই দর্পণের নাম দিয়েছি M1 আর M2। তাহলে এই যে দর্পণটা রয়েছে, এই দর্পণটার একদম মাঝামাঝি একটা বিন্দু আছে, থাকে তো, সব জিনিসেরই মাঝে একটা বিন্দু থাকে, তাই তো। যেরকমের এই পেনটার একদম মাঝামাঝি বিন্দু কোনটা, মোটামুটি এই জায়গা, এটা মাঝামাঝি বিন্দু। তাহলে সব জিনিসের একটা মাঝ বিন্দু থাকে, দর্পণের যে মাঝামাঝি যে বিন্দুটা থাকে, একদম মাঝে যে বিন্দুটা থাকে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মেরু, ঠিক আছে। এই দেখ, এই দর্পণের একদম মাঝে একটা গোল করে দিলাম, যেটাকে মনে কর আমি ও নাম দিলাম। এই মাঝামাঝি বিন্দুকেই এই M1 M2 দর্পণের মেরু বলবো, ঠিক আছে। এটা কি হবে, মেরু বলবো এটাকে। সবার ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি আসে মেরু বলতে কি বোঝায়, দর্পণের মেরু বলতে কি বোঝায়, তাহলে কি লিখবি, কোনো দর্পণের একদম মাঝে যে বিন্দুটা রয়েছে সেটাকে আমরা কি বলবো, মেরু বলবো। এরপরে কি, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র কি, তোকে বা তোদেরকে সবার প্রথমে যখন গোলীয় দর্পণ বোঝাচ্ছিলাম তখন একটা স্বচ্ছ কাচের বল ইমাজিন করতে বলেছিলাম। আচ্ছা, যে স্বচ্ছ কাচের ফুটবলটা ইমাজিন করলি, সেই কাচের ফুটবলের একদম মাঝে একটা বিন্দু রয়েছে, তাই তো। বৃত্তের মাঝে যেরকমের বিন্দু থাকে, মনে কর এই একটা বৃত্ত তো, এই বৃত্তের মাঝে একটা বিন্দু রয়েছে যেটাকে বৃত্তের কেন্দ্র বলা হয়। আচ্ছা, বৃত্ত কি একটা 2D অবজেক্ট। এইবার যখনই আমরা ফুটবলকে কল্পনা করব, ফুটবলের একদম মাঝে, ঠিক আছে, বাইরের পাশের মাঝ বলিনি, একদম ভিতরে গিয়ে একদম মাঝে একটা বিন্দু আছে, ঠিক আছে। কল্পনা কর আমার সঙ্গে সঙ্গে একটা ফুটবল, যেই ফুটবলের কি করলি তুই, ওর পৃষ্ঠের থেকে একদম ভিতরের দিকে গেলি, ভিতরের একদম মাঝে একটা বিন্দু রয়েছে, একদম ভিতরে। যেই যে বিন্দুটা, ওই বিন্দুটাকে কি বলা হবে, ওই ফুটবল বা ওই স্বচ্ছ কাঁচের ফুটবলের কেন্দ্র বলা হবে। আচ্ছা, যখন আমি এই দর্পণ পড়িয়েছিলাম, মানে বোঝাচ্ছিলাম কি করে দর্পণ তৈরি হলো, এই দর্পণটা, গোলীয় দর্পণগুলো কোথার থেকে এসছে, গোলীয় দর্পণটা এসছে ওই স্বচ্ছ কাঁচের ফুটবল থেকে, তাই তো। তাহলে ওই স্বচ্ছ কাঁচের ফুটবলের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাই হবে এই দর্পণের কি, বক্রতার কেন্দ্র। বুঝতে পেরেছিস? তাহলে এই দর্পণটা তো এতটুক জায়গা নিয়ে তৈরি হয়েছে, কিন্তু এই দর্পণের অ্যাকচুয়াল যে বলটা, ওটা তো এত বড়। বুঝতে পারছিস? দর্পণ যে অ্যাকচুয়াল যে গোলকের অংশ, এই দর্পণটা, এই M1 M2 দর্পণটা অ্যাকচুয়াল যে গোলকের অংশ, সেই গোলকের একটা কেন্দ্র থাকবে তো এইখানটাতে, একদম ভিতরে, ফুটবল দিয়ে কল্পনা করতে হলো, সেই গোলকের ভিতরে, একদম ভিতরে যে বিন্দুটা রয়েছে সেটাকেই বলা হয় বক্রতার কেন্দ্র। এই কেন্দ্রকেই কি বলা হয়, বক্রতার কেন্দ্র। তাহলে পরীক্ষায় যদি আসে বক্রতার কেন্দ্র বলতে কি বোঝায়, তাহলে কি লিখবি, তাহলে লিখবি কোনো একটা দর্পণ যেই গোলকের অংশ, বৃত্ত না কিন্তু, যেই গোলকের অংশ, সেই গোলকের একদম মাঝামাঝি বা একদম কেন্দ্রকেই কি বলা হয়, ওই দর্পণের বক্রতার কেন্দ্র। বুঝতে পারলি, বক্রতার কেন্দ্র। এইবার আমরা যদি এই বক্রতার কেন্দ্র আর এই মেরুকে জুড়ে দিই একটা কাল্পনিক রেখা দিয়ে, দেখেছিস, মেরু আর বক্রতার কেন্দ্রকে যদি আমরা জুড়ে দিই একটা রেখা দিয়ে, তাহলে মনে কর এটার নাম দিলাম পি, ঠিক আছে। তাহলে এই যে OP রেখা পেলাম, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রধান অক্ষ, ঠিক আছে। কি বলা হয়, প্রধান অক্ষ বলা হয়। তাহলে পরীক্ষায় যদি আসে প্রধান অক্ষ
কাকে বলে? তাহলে কি লিখবি? তাহলে কোনো গোলীয় দর্পণের মেরু এবং তার বক্রতার কেন্দ্রগামী যে রেখা, সেই রেখাকেই কি বলা হয়? এই যে দেখতে পাচ্ছিস পিও একটা রেখা, এই রেখাকেই কি বলা হয়? ওই দর্পণের, যে দর্পণ নিয়ে আমরা কথা বলছি, ওই দর্পণের প্রধান অক্ষ। তাহলে কি হবে? ওপি হবে, ওপি হলো প্রধান অক্ষ। আচ্ছা, এইবার দেখ, এই বক্রতার কেন্দ্র, মনে কর এই বক্রতার কেন্দ্রের নাম দিলাম সি। তাহলে এই বক্রতার কেন্দ্র আর এই মেরু, তোরা একটা জিনিস চিন্তা কর, তোরা যে বলটাকে কল্পনা করেছিলি, সেই বলের একদম কেন্দ্র থেকে যদি কি পৃষ্ঠ অবধি একটা রেখা টানিস, তাহলে কি হবে? তাহলে ওই বলের ব্যাসার্ধ পাবো তো। যে ফুটবলটা কল্পনা করলি মনে মনে, সেই ফুটবলের একদম মাঝে যে বিন্দু, অর্থাৎ ফুটবলের বক্রতার কেন্দ্র, সেই বক্রতার কেন্দ্রের থেকে একদম ফুটবলের পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে কি বলা হবে? ওই ফুটবলের ব্যাসার্ধ বলা হবে তো। তাহলে আমি এই কি বলে, এই দর্পণের ক্ষেত্রে আমরা যদি এই বক্রতার কেন্দ্র আর বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত একটা রেখা টানি, তাহলে এই রেখা অর্থাৎ সিও রেখাটা কি হবে? সিও রেখাটা হবে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পেরেছিস? এখান থেকে এইটুকু বক্রতার ব্যাসার্ধ হবে। তাহলে পরীক্ষায় যদি আসে বক্রতার ব্যাসার্ধ বলতে কি বোঝায়, তাহলে কি বলবি? তাহলে লিখবি যে কোনো একটা দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকেই বলা হয় ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ। একদম সোজা। এই টোটাল জিনিসটাকে, বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করে। ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করে? আর দিয়ে প্রকাশ করে। বুঝতে পারলি সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছিস। তাহলে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ সবার ক্লিয়ার। এরপরে কি আছে? এরপরে রয়েছে গোলীয় দর্পণের প্রতিফলন। তাহলে দর্পণ আমরা অলরেডি বুঝে গেছি। দর্পণ কি? আমরা দুটো জিনিস দর্পণ সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেছি। এইবার এই দর্পণের আমরা জানি দর্পণের কি সম্পর্কে? প্রতিফলন সম্পর্কে জানি। যে কোনো দর্পণই কি করে? আলোকে প্রতিফলিত করে। তোরা তো মাঝে মাঝেই করিস, স্কুলে গিয়ে তোরা মনে কর তোদের ঘড়ি কারোর আছে, এরকম ঘড়ি আলোর কাছে ধরলি, এরকম করে আলোর কাছে ধরলি, তো আরেকটা বন্ধুর চোখে গিয়ে লাগলো। কেন লাগলো? ওই আলোটা তোর ঘড়ির উপর পড়লো, সূর্যের থেকে যে আলো এসেছিল তোর ঘড়ির উপর পড়লো, প্রতিফলিত হয়ে তোর বন্ধুর চোখে গিয়ে পড়লো, তাই তো? তাহলে কি হলো? প্রতিফলিত হলো। আমরা এখন এই যে প্রতিফলন কি করে হয় দর্পণে, একটা দর্পণের প্রতিফলন কি করে হয় সেটা সম্পর্কে জানবো। দেখ, সেটা জানার জন্য আমি এই পাশের একটুখানি জায়গা খালি করে দিচ্ছি। ঠিক আছে? এই জায়গাটা খালি করে দিচ্ছি। দেখ, দর্পণের জ্যামিতি আমি তোদের বলছি। প্রথমে গোলীয় দর্পণের প্রতিফলন। মনে কর আমি কি বলেছি? আমি বলেছি এই চ্যাপ্টারে আমি সব কি নিয়েই, অবতল দর্পণ দিয়েই তোদের সব বোঝাবো। ঠিক আছে? কারণ তোদের পরীক্ষার জন্য অবতল দর্পণই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা মনে কর M1 M2 একটা মিরর, যার মাঝে কি রয়েছে? ও বিন্দু রয়েছে, যেটা হলো দর্পণের মেরু, এবং ওই দর্পণের ও বিন্দুর থেকে কি হবে? এই দর্পণটা যেই বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রকে বলা হবে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র। সেই বক্রতার কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করলাম, আর বক্রতার কেন্দ্র আর মেরু বিন্দুগামী একটা রেখা যদি টানি, সেটা কি হবে? মনে কর পি দিয়ে প্রকাশ করলাম, সেই রেখা হবে প্রধান অক্ষ, অর্থাৎ ওপি হলো প্রধান অক্ষ। এইবার যদি মনে কর একটা আলোক রশ্মি কি হলো? এই দর্পণের উপরে পড়লো,
কোনো একটা আলোক রশ্মি এখান থেকে যদি এই দর্পণের উপর পড়ে তাহলে কি হবে, ওই আলোক রশ্মিটাকে ও তো এইভাবে কি করে দেবে, প্রতিফলিত করে দেবে। তো তোর তুই যেরকমের কি করেছিলি, ঘড়ি দিয়ে তোর বন্ধুর চোখে লাইট মেরেছিলি, কি হলো, আলো প্রথমে তোর ঘড়ির উপর পড়লো, আর ঘড়ি যেহেতু কি একটা প্রতিফলক তল, তার জন্যে ওখানে আলো পড়ে তোর বন্ধুর চোখে চলে গেল, তাই তো, আলো আসলো এখানে পড়লো, পড়ে তোর বন্ধুর চোখে চলে গেল। তাহলে এটা কি হলো, এটা হলো আলোক রশ্মি সম্পর্কে। তাহলে এটা এই প্রতিফলক তল, তাহলে কি হবে, আলো যখনই পড়বে এরপরে আলো কি হয়ে যাবে, প্রতিফলিত হবে। তোরা পড়েছিস তো এইটে, না এইটে স্নেলের সূত্র পড়েছিস। তাহলে এইবার স্নেলের সূত্রে তোরা কি জেনেছিলি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, তাই তো। কিছুই বুঝতে পারলি না, তোরা যারা পড়ে আসিসনি, এইটে ভালো করে পড়িসনি, তারা হয়তো কিছুই বুঝতে পারলি না। দেখ, এই যে রশ্মি, যেই রশ্মিটা এই দর্পণের উপরে পড়লো সেই রশ্মিকে বলা হয় আপতিত রশ্মি, ঠিক আছে। আর যেই রশ্মিটা দর্পণের উপর পড়ে দর্পণ থেকে বেরিয়ে যায় সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আচ্ছা, এইবার স্নেলের সূত্রে কি বলেছিল, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। আচ্ছা, তা আপতন বিন্দু কোনটা, যেটা হলো আপতিত রশ্মি দর্পণের প্রতিফলকের উপর যেখানটাতে পড়ে সেটাকে বলা আপতন বিন্দু। তাহলে এই দর্পণের এই বিন্দুতে পড়েছে, তাহলে এটাকে কি বলা হবে, আপতন বিন্দু। তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে, এটা কি, এটা হলো প্রতিফলক, এই দর্পণটা প্রতিফলক। এই দর্পণের ওপর যে একটা যদি অভিলম্ব অঙ্কন করি, অভিলম্ব মানে কি, অভিলম্ব মানে হলো লম্ব যদি অঙ্কন করি। আচ্ছা, এইবার কথা হলো, এই দর্পণের উপর লম্ব কি করে অঙ্কন করব, এটাই তো একটা কথা। এটা তো সমতল জিনিস না, এটা কি এই দর্পণটা, এটা তো একটা বক্রতা, একটা হলো বক্র, তাই তো, বক্রতল, সমতল তো নয়, একটা হলো বক্রতল। তাহলে এই দর্পণটা অ্যাকচুয়ালি যে বক্রতল, সেটা আসলে কি একটা গোলকের অংশ, তাই তো। এবার দেখ, কোনো গোলকের ওপরে বা কোনো বৃত্তের ওপরে লম্ব অঙ্কন করতে হলে কি করতে হয়, সেই বৃত্তের পৃষ্ঠতলের উপরে একটা স্পর্শক অঙ্কন করতে হয়, এরকমের করে, ঠিক আছে, এরকমের করে স্পর্শক অঙ্কন করতে হয়। কোনো বৃত্তের ওপর যদি আমরা কি করতে চাই, লম্ব অঙ্কন করতে চাই, তাহলে সেই বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করতে হয়। তারপরে বৃত্তের কেন্দ্র আর ওই স্পর্শককে আমরা যদি জুড়ে দিই, তাহলে কি হয়ে যায়, তাহলে এই যে রেখাটা আমরা পাই, সেই রেখাটায় কি হয়, এই বৃত্তের উপর লম্ব হয়। বুঝতে পারলি? তাহলে এই বৃত্তের উপরে যদি আমরা কি করতে চাই, এই বৃত্তের উপরে যদি একটা লম্ব অঙ্কন করতে চাই, তাহলে এই বৃত্তের কি করতে হবে, পৃষ্ঠের উপরে একটা স্পর্শক অঙ্কন করতে হয়। স্পর্শক মানে কি, বৃত্ত বা যে কোনো গোলকের একদম ওপরে পৃষ্ঠের ওপর দিয়ে একদম স্পর্শ করে চলে গেছে এরকম একটা রেখা, একদম স্পর্শ করে চলে গেছে এরকম একটা রেখা অঙ্কন করতে হবে। এবং বৃত্তের কেন্দ্রের থেকে স্পর্শক বরাবর যদি আমরা কি করি, একটা রেখা অঙ্কন করে দিই, সেটাই কি হয়ে যাবে, ওই রেখার উপরে, ওই বৃত্তের উপরে লম্ব হয়ে যাবে। আচ্ছা, এবার দেখ, তাহলে এটাও কি, এই যে কি করলাম আমরা, যে এটা এঁকেছি, যে দর্পণটা এঁকেছি, এই দর্পণটাও অ্যাকচুয়ালি কি বৃত্তের অংশ বা গোলকের অংশ। তাহলে গোলকের ওপরে লম্ব অঙ্কন করতে হলে কি করতে হবে, এই যে পৃষ্ঠ রয়েছে, এই পৃষ্ঠের ওপরে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। এইভাবে করেছি, স্পর্শক একদম স্পর্শ করে চলে গেছে। এবার কি করতে হবে, এই বৃত্তের যে কেন্দ্র, এটা হলো কেন্দ্র, সি হলো কেন্দ্র, এই কেন্দ্রের থেকে এই স্পর্শকের উপরে যদি আমরা একটা রেখা টেনে দিই, তাহলে এই রেখাটাই অ্যাকচুয়ালি কি হবে, এই রেখাটাই এই বৃত্তের
এই এই যে মিরর বা এই দর্পণের উপর লম্ব হয়ে যাবে, ঠিক আছে। আর এরা একই সমতলে থাকবে। তাহলে এই অভিলম্ব, তাহলে কি এই অভিলম্ব, এটা কি হলো, এটা হলো অভিলম্ব, এটা অভিলম্ব হলো অভিলম্ব। তাহলে এই অভিলম্ব আর আপতিত রশ্মির মধ্যে একটা কোণ উৎপন্ন হবে, মনে কর এটার নাম দিলাম আই। আর এই অভিলম্ব আর এই প্রতিফলিত রশ্মি, এটা হলো প্রতিফলিত। তাহলে এই অভিলম্ব আর এই প্রতিফলিত রশ্মির ওপর একটা কোণ উৎপন্ন হবে, যেটার নাম দিলাম মনে কর আর। তাহলে এই আই কোণকেই কি বলা হয়, আই কোণকে বলা হয় আপতন কোণ। আর এই আর কোণকেই, এই যে এই কোণকেই কি বলা হয়, প্রতিফলন কোণ। আর স্নেলের সূত্রে কি বলা হয়েছে, আপতন কোণের মান আর এই প্রতিফলন কোণের মান সমান হয়। যদিও এখানে দেখতে পাচ্ছিস আই কোণটা আর কোণের থেকে একটুখানি বড়, কিন্তু আদতে এই আই কোণ আর আর কোণটা কি হবে, সমান হবে, ঠিক আছে। এটা ছিল কি গোলীয় দর্পণের প্রতিফলনের একটা কি জ্যামিতির একটা অংশ। তাহলে আই সমান সমান আর হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি সেইখানটাতে কেন আই সমান সমান আর হবে। কারণ এটাকে প্রমাণ করা যায় যে আপতন কোণ আর এই প্রতিফলন কোণের মান কি সমান। তোদের প্রমাণ যেহেতু নেই সেহেতু এখন আমি বলবো না। বুঝতে পেরেছিস সবাই? ক্লিয়ার হয়েছে এইখানটাতে? আচ্ছা, এবার দেখ আমি এই অংশটা, এই পাশের অংশটাকে একটুখানি মুছে দিই। মুছে না দিলে বুঝতে পারবি না। আমার পরের অংশটুকু, এইটুকু আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এই পাশের অংশটুকু, এইটুকু যদি কারোর টোকার হয় তাহলে টুকে নিতে পারিস। আচ্ছা দেখ, গোলীয় দর্পণের প্রতিফলন, তারপরে কি বলেছি, ফোকাস। এবার ফোকাস কাকে বলে দেখ, মনে কর আমি আবার আরেকটা অবতল দর্পণ আঁকলাম, যে অবতল দর্পণের উত্তল পাশে এখন পাড়া লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে ডট 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 দিয়ে দিচ্ছি না, এটা অ্যাকচুয়ালি পাড়া লাগানো বলে। আচ্ছা, এবার এই দর্পণের M1, এটা হলো M2, এবং এই দর্পণের একদম মাঝে যে বিন্দু সেটা হলো ও, যাকে বলবো মেরু। তারপরে কি হবে, এই দর্পণ যেই গোলকের অংশ তার কেন্দ্রকে বলা সি দিয়ে প্রকাশ করলাম, যেটা হবে বক্রতার কেন্দ্র। আর সি আর ও কে যদি জুড়ে দিই তাহলে সেটা কি হবে, যে রেখাটা পাবো সেটা হলো বক্রতার ব্যাসার্ধ। এবং কি বক্রতার কেন্দ্র মেরু বরাবর একটা রেখা চলে গেছে, সেই রেখাকে পি বিন্দুতে গিয়ে শেষ হলো, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে প্রধান অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার কথা হচ্ছে ফোকাস কাকে বলে। মনে কর এই যে দর্পণ, এই দর্পণের উপরে তো এরকম কাত করে লাইট পড়েছিল, কাত করে লাইট পড়েছিল। তো সবসময় যে কাত করে লাইট পড়বে তা তো না, অনেক সময় লাইট তো এইভাবেও পড়তে পারে, একদম সমান্তরালে এক গুচ্ছ আলোক রশ্মি পড়তে পারে, ঠিক আছে। কার সমান্তরালে, প্রধান অক্ষের। এটা হলো প্রধান অক্ষ, প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালেও একগুচ্ছ আলোক রশ্মি দর্পণের উপর পড়তে পারে। যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি দর্পণের উপর পড়ে, তাহলে সেই আলোক রশ্মিগুচ্ছ কি হয়, প্রতিফলনের পরে একটা বিন্দুতে গিয়ে মিলে যায়। দেখেছিস, এই যে রশ্মি, মনে কর এটার নাম দিলাম মনে কর আর রশ্মি, আর এটার নাম দিলাম মনে কর এস রশ্মি। এই আর রশ্মি আর এই এস রশ্মি, এই দুটো রশ্মি কি হয়েছে, এই দর্পণের উপর প্রতিফলনের পর দেখেছি এইখানটাতে মিলে গেছে, এখানে প্রতিফলিত হয়ে ব্যাক এসছে, এখানটাতে মিলে গেছে, এখানে প্রতিফলিত হয়ে ব্যাক এসছে, এখানে মিলে গেছে। তাহলে এটা পরীক্ষালব্ধভাবে মিলে গেছে, ঠিক আছে। তুই যদি কি করিস, এরকম একটা আলোক রশ্মি ও দর্পণের উপর ফেলাস, তাহলে এই দর্পণ কি হয়ে যায়, মানে প্রধান অক্ষের সমান্তরালে যদি ফেলাস এরকমের করে, তাহলে কি হবে, একটা জায়গায় মিলে যাবে। যেই জায়গাটাতে মিলে যাবে সেই জায়গাকে এই দর্পণের ফোকাস বলা হয়, ফোকাস। সেই জায়গাটাকে কি বলা হয়, ফোকাস। আচ্ছা, ফোকাসকে মনে কর কি দিয়ে প্রকাশ করি, ফোকাসকে এফ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ফোকাসকে কি দিয়ে প্রকাশ করলাম, এফ দিয়ে।
এইবার কথা হচ্ছে যে আমরা কি দর্পণ নিয়েছি এইখানটাতে, অবতল দর্পণ নিয়েছি। তাহলে যখন সংজ্ঞা দেব তখন অবতল দর্পণের কথা উল্লেখ করব। তাহলে সংজ্ঞা দেওয়ার সময় কি করে সংজ্ঞা দিবি, তাহলে বলতে হবে যে কোনো অবতল দর্পণের ওপরে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি পতিত হয় বা আপতিত হয়, তাহলে তারা প্রতিফলনের পর যেই বিন্দুতে গিয়ে মিলে যায়, যে এফ বিন্দুতে গিয়ে মিলে গেছে, সেই বিন্দুটাকে কি বলা হয়, ফোকাস বলা হয়। তাহলে তোদের কি মনে রাখতে হবে, আমরা এখানটাতে অবতল দর্পণ নিয়ে কাজ করেছি, যার কারণে আমাদের উল্লেখ করতে হবে এটা হলো অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের ওপর যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি পড়ে যাওয়ার পরে ওরা যে বিন্দুতে মিলিত হয়, কোন বিন্দুতে, এফ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুকে কি বলা হয়, ওই দর্পণের ফোকাস বিন্দু বলা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র একগুচ্ছ আলোকরশ্মির ক্ষেত্রে হবে। এরপরে কি হবে, এরপরে কি, আমরা তো অবতল দর্পণের ক্ষেত্রে জানলাম, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আলোকরশ্মি এইভাবে মিলে যায় না। মনে কর এইখানটাতে আমি একটা উত্তল দর্পণ আঁকলাম, ঠিক আছে, তোরা যে কোনো একটা দর্পণের সংজ্ঞা দিয়েই দিতে পারিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই পরীক্ষার হলে। মনে কর এটা হলো M1, এটা হলো M2, এই যে উত্তল পাশে এটা কি হয়ে গেছে, অবতল পাশে পাড়া লাগিয়েছি বলে উত্তল পাশ কি হয়ে গেছে, উত্তল পাশ প্রতিফলক তল হয়ে গেছে। আচ্ছা, এটা কি আঁকলাম, প্রধান অক্ষ আঁকলাম, এখানে ও দিলাম, এই মাঝখানে এটা হলো কি হবে, সি হবে, ঠিক আছে। আচ্ছা, সি তো এই পাশে হবে না, সি হবে এই পাশটাতে, তাই না। এই দর্পণটা অ্যাকচুয়াল বৃত্ত তো এই পাশটাতে হবে, তাহলে এর বক্রতার কেন্দ্র কি হবে, এই পাশটাতে হবে। বুঝতে পেরেছিস আমার কথা? আমরা যদি উত্তল দর্পণ নিই, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে ওর যে বক্রতার ব্যাসার্ধ সেটা তো অবতল পাশেই হবে। বুঝতে পারলি আমার কথা, বুঝিসনি? দেখ যদি এই যে দর্পণটা আমি নিলাম, এই দর্পণটা কোন গোলক, একটা গোলকের অংশ, সেই গোলক তো কি এইভাবেই তো তৈরি হয়েছে নাকি এরকম কাত হয়ে গিয়ে আবার ঘুরে এরকম করে তৈরি হয়েছে, এই গোলকটা তো এইভাবেই তৈরি হয়েছে। তাহলে এই গোলকের কেন্দ্র কোথায় হবে, এইখানটাতে হবে তো কেন্দ্র, যেহেতু এইখানটাতে হবে তাহলে এই পাশে সি হবে, এই পাশে সি হবে না, ঠিক আছে, এই পাশে বক্রতার কেন্দ্র হবে না। এবার দেখ, এই উত্তল দর্পণের উপরে যদি একগুচ্ছ আলোকরশ্মি পড়ে, তাহলে কি হয়, তাহলে তারা কি হয়, তারা কিন্তু এই বক্রতার কেন্দ্রে মিলে যায়, তারা কিন্তু কোনো একটা বিন্দুতে মিলে যায় না, কি হয়, তারা অন্য দিকে চলে যায়, এরকমের করে অন্য দিকে চলে যায়। দেখেছিস, এটা মনে কর এস রশ্মি আর এটা মনে কর আর রশ্মি পড়ে কি হলো, অন্য একটা দিকে চলে গেল, এই দিকটাতে চলে গেছে, দেখেছিস, দুটোই আলাদা আলাদা দিকে। এবার প্রতিফলিত হলো হয়ে উল্টো দিকে চলে গেল, কিন্তু এই দুটো রশ্মিকে যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দিই, এরকমের করে, দেখেছিস, বাড়িয়ে দিলে দেখতে পাবি এরা একটা জায়গায় মিলে গেছে। জোর করে যদি বাড়িয়ে দিই এদের দুইজনকে, তাহলে দেখেছিস একটা জায়গায় মিলে গেছে। তাহলে এই যে জায়গাটাতে মিলে যাচ্ছে সেটাকেই বলা হয় ফোকাস এফ, ঠিক আছে। তাহলে উত্তল দর্পণ দিয়ে যদি কেউ সংজ্ঞা দিতে চাস তাহলে কি করে দিতে হবে, তাহলে লিখতে হবে যে উত্তল দর্পণের ওপরে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি পতিত হয়, তাহলে তারা কি হয়, তাহলে তারা বিচ্ছুরিত হয়ে যায়, ঠিক আছে, বিচ্ছুরিত হয়ে গেছে, কিন্তু কোথাও মেলে না। কিন্তু ওদের ওই বিচ্ছুরিত রশ্মি গুচ্ছকে যদি পিছনের দিকে আমি কি করি, টেনে আনি, অর্থাৎ পিছনের দিকে কল্পনা করে টেনে আনি, তাহলে দেখতে পাবো ওরা একটা জায়গায় মিলে গেছে। ওরা যে জায়গাটাতে মিলে গেছে ওই বিচ্ছুরিত আলোকরশ্মি, সেটাই হবে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস। কার উপরে মেলবে, ফোকাস বিন্দুতে গিয়ে মেলবে, তাই তো, প্রধান অক্ষের উপর গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলে যাবে। এটাও মনে রাখবি, প্রধান অক্ষ উল্লেখ করতে হয়, প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলে যায় তাকেই কি বলা হয়, ফোকাস তল বলা হয়। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি সংজ্ঞা দিবি,
যদি একগুচ্ছ আলোক রশ্মি কি হয়, কোনো একটা দর্পণের উপরে আপতিত হয়, অবতল দর্পণের উপরে আপতিত হয়, তাহলে আপতনের পরে কি হবে, তারা প্রধান অক্ষের ওপরে এটা কি প্রধান অক্ষের ওপরে একটা বিন্দুতে মিলে যায়, সেটাকেই বলা হয় ওই দর্পণের ফোকাস বিন্দু। ক্লিয়ার সবার? আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, প্রধান অক্ষের উপরে আমরা জোর করে টেনে নিয়ে যাব বিচ্ছুরিত রশ্মিকে। আচ্ছা, এই উত্তল দর্পণটা একটুখানি মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? এবার দেখ এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের ওপরে আমি একটা তল কল্পনা করতে পারি তো এরকমের করে, ঠিক আছে? মনে কর আমি আমার হাতকে এই বোর্ড ভেদ করে ভিতরের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে? একদম ভিতরের দিকে দিয়ে গেলাম, তাহলে এই আলোক রশ্মি দুটো আমার হাতের ওপর গিয়েই মিলে যাবে তো, বুঝতে পেরেছিস? 3D তে ভাব, মনে কর এই আলোক রশ্মি দুটো বোর্ডের ওপরে মেলেনি, মনে কর আমি আমার হাতকে এই প্রধান অক্ষের ভিতর দিয়ে এরকম করে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হবে, এই আলোক রশ্মি দুটো আমার হাতের ওপর এসে মিলবে, ঠিক আছে? তাহলে আমার এই হাতের যে তলা, এটা কি হবে, আমার হাতের তলাটা হবে হলো ফোকাস তল, একটা তল। তাহলে ফোকাস তল কাকে বলা হয়, ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যে কাল্পনিক তলকে কল্পনা করা হয়, ঠিক আছে? এটা তো কল্পনা করলাম, এর ভিতর দিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে? যে তলকে কল্পনা করা হয় তাকে বলা হয় ফোকাস তল। দেখ আমি এখানটাতে একটা চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে কর এই হলো একটা অবতল দর্পণ M1 আর M2, এটা হলো O, এটা হলো C আর এটা হলো F। তাহলে এই ফোকাসের ভিতর দিয়ে আমি কি বলেছি, একটা তলকে কল্পনা করতে হবে, বুঝতে পেরেছিস? এই যে এরকম একটা তল কল্পনা করে দেখেছিস, একদম ফোকাসের ভিতর দিয়ে একটা তল কল্পনা করেছি। তাহলে এই তলটাই কি হবে, ফোকাস তল হবে। যদি আলোক রশ্মি ওই ফোকাস তলের ওপরে কোথাও মিলে যায়, তাহলে মানে আলোক রশ্মি মেন ফোকাস ছাড়া ফোকাস তলের ওপরে কোথাও মিললে সেটাকে বলা হয় গৌণ ফোকাস। অর্থাৎ ফোকাস তলের ওপরে অবস্থিত যে কোনো বিন্দুকেই কি বলা হয়, গৌণ ফোকাস। আর ফোকাস তলে অর্থাৎ প্রধান অক্ষের ওপরে যে জায়গায় মিলেছে সেটা হলো মুখ্য ফোকাস। তাহলে ফোকাস কি, দুই ভাগে বিভক্ত। তাহলে এইখানে একটুখানি ইম্পর্টেন্ট, এটা একটু মুছে দিচ্ছি। ফোকাস কি, ফোকাস হলো দুই ভাগে বিভক্ত। ফোকাস কি, দুই ভাগে বিভক্ত। একটা হলো মুখ্য ফোকাস আর একটা হলো গৌণ ফোকাস। মুখ্য ফোকাস কাকে বলা হয়, প্রধান অক্ষের ওপরে যেই বিন্দুতে মিলে গেছে ওই প্রতিফলিত রশ্মি দুটো, সেটাকে কি বলা হয়, মুখ্য ফোকাস বলা হয়। আর প্রধান অক্ষের মুখ্য ফোকাসের ভিতর দিয়ে একটা তল কল্পনা করলাম, সেই তলের ওপরে মুখ্য ফোকাস ছাড়া বাকি যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলোকে গৌণ ফোকাস বলা হয়। জাস্ট এতটুকু। তাহলে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস বুঝতে পেরেছিস আশা করছি। মুখ্য ফোকাস হলো প্রধান অক্ষের উপরে সেই বিন্দু যেখানে গিয়ে প্রতিফলিত রশ্মিগুলো মিলে গেছে, আর ওই মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে আমি একটা তল কল্পনা করেছি, ওই তলের ওপরে যে কোনো বিন্দুকে বলা হয় গৌণ ফোকাস। আশা করছি তোরা সবাই এটুকু বুঝতে পেরেছিস। আর কি, আর এইখানটাতে ফোকাস দূরত্ব আরেকটা আছে। ফোকাস দূরত্ব হলো ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এই যে এখানে আছে ফোকাস, তাহলে এই ফোকাসের থেকে এই মেরু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। ঠিক আছে, আশা করছি তোরা সবাই এই লেকচারটা বুঝতে পেরেছিস। আর যদি ভালো লেগেছে, যদিও তোরা কেউ আমার ভিডিও দেখিস না, অনেক বড় বড় ভিডিও হয় যার কারণে, আর তাছাড়া আমি দেখেছি বেশিরভাগই দেখে না,
সামনের 1-2 মিনিট অথবা 30 সেকেন্ড দেখে অনেক বড় বড় ভিডিও, 1.5-2 ঘন্টার ভিডিও অনেকগুলো আসে, সেগুলো কেউই দেখে না। তাও আমি আমার কাজ করে যাচ্ছি, আশা করছি সবার ভালো লাগছে। যারা পরে যদি কোনো দিন দেখিস তারা হয়তো দেখবি, যদি কখনো দেখিস তাহলে আশা করছি তাদের সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। তোরা তোদের পড়া ভালো করে পড়। দ্যাটস ইট।